2009 সাল, রাত 1টা। আমার বন্ধু রাফি ছাদের সবচেয়ে উঁচু জায়গায় বসে কান্না করছে, কারণ তার মা তার প্রিয় পিএসপি আছাড় দিয়ে ভেঙে ফেলেছে। হঠাৎ রাফি খেয়াল করল একটি কালো অবয়ব ছাদে দাঁড়িয়ে আছে। আমি আর রাফি পাশাপাশি 6 তলায় থাকি। আমরা যে বিল্ডিংয়ে থাকি, বিল্ডিংটিতে ওঠার 2 দিনের মাথায় আমাদের বিল্ডিংয়ের যে দারোয়ান শাহিন ভাই, সে কোনো কারণ ছাড়াই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে আমাদের গ্যারেজে। পুলিশ এসেও সেই রহস্যের কোনো সমাধান করতে পারেনি। ঘটনাটা বেশ অন্যরকম। আপনারা হয়তো সবাই কার ইঞ্জিনের কথা শুনেছেন। আমি নিজেও এই বিষয় নিয়ে অনেক ঘটনা শুনেছি। জানতে পেরেছি প্রত্যেক মানুষের সঙ্গে নাকি একটি করে কার ইঞ্জিন থাকে। সহজ ভাষায় বলতে গেলে কার ইঞ্জিন মানে হলো আপনারই ছায়া। আর সেই ছায়াকে সঙ্গী করেই চলুন প্রবেশ করি ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। একটু ছোট্ট করে বলি যে এইবার আমরা খুব চাই যে আমাদের চ্যানেলটিতে 2 মিলিয়ন সাবস্ক্রাইবার হবে, আর সেটা হবে এই ফেব্রুয়ারিতে আমাদের 6ষ্ঠ বার্থডেতে। যাই হোক, আপনারা যদি সহযোগিতা করেন তাহলে ডেফিনেটলি আমরা সেই মাইলস্টোন ছুঁতে পারবো। এবং অনেকেই তাদের ব্যক্তিগত পেজ থেকে আমাদের এই চ্যানেলটিকে শেয়ার করছেন। আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। ঘটনায় চলে যাই, ঠিক যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। জাস্ট একটু ভাবুন, আপনি ঢাকার 6 তলা অ্যাপার্টমেন্টে থাকেন। আপনার 6 তলা বাসাতে আপনি যদি একটি সাপকে দেখেন, তখন আপনার অবস্থা কেমন হতে পারে? আজ আপনাদের সাথে এমন একটি বাস্তব ঘটনা শেয়ার করব, যার চাক্ষুষ প্রমাণ আমি নিজেই। দীর্ঘ 2.5 বছর পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম একটি নতুন ঘটনা নিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, রাব্বি ভাই এবং সুপ্রিয় শ্রোতা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রিদওয়ান মাহিন বলছি উত্তরা থেকে। আমি ভূত.com এর আগেও 2টি ঘটনা পাঠিয়েছিলাম। নিজের পড়াশোনার চাকরি জীবনের ব্যস্ততার কারণে ঘটনা ঠিকমতো লেখা হয় না। চলুন আর দেরি না করে শুরু করা যাক। ঘটনাটির নাম দিচ্ছি স্ক্রিম অব দ্য কার্সড হাউস, অর্থাৎ অভিশপ্ত বাড়ির আর্তনাদ। যে ঘটনাটি বলবো সেটি আমার বন্ধু রাফির পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনা, যা 2008 থেকে এখন অবধি চলমান। আমি এবং রাফি আমাদের পরিবার পাশাপাশি 6 তলায় থাকি। 2007 থেকে এখন পর্যন্ত একই বিল্ডিংয়ে। আমরা যে বিল্ডিংয়ে থাকি, বিল্ডিংয়ে ওঠার ঠিক 2 দিনের মাথায় আমাদের বিল্ডিংয়ের যে দারোয়ান শাহিন ভাই, সে কোনো কারণ ছাড়াই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে আমাদের গ্যারেজে। পুলিশ এসেও কোনো রহস্য সমাধান করতে পারে না। এই কথাটা রাসেল ভাই এবং সকল লিসেনার্সরা মনে রাখবেন। ঘটনা 1, 2009 সাল, রাত 1টা বাজে। আমার বন্ধু রাফি ছাদের সবচেয়ে উঁচু স্থান ট্যাঙ্কিতে বসে কান্না করছে, কারণ তার মা তার প্রিয় পিএসপি অর্থাৎ প্লে স্টেশনটি আছাড় দিয়ে ভেঙে ফেলেছে। হঠাৎ রাফি খেয়াল করল একটি কালো অবয়ব ছাদে দাঁড়িয়ে আছে। তা দেখে রাফি ভয়ে ছাদের থেকে বাসায় চলে যায় এবং রাফির জ্বর আসে। তার 2-3 দিন পরে রাফি এই ব্যাপারটি তার ফ্যামিলির সাথে শেয়ার করে, তবে কেউ পাত্তা দেয়নি। ভেবেছে ছোট মানুষ, ভয় পেয়েছে। বলে রাখি, তখন রাফি ক্লাস 4-এ পড়ে। ঘটনা 2, 2010 সাল। রাফিদের এই বিল্ডিংয়ে ভালোই একটি দাপট রয়েছে। আমাদের ফ্যামিলি সাথে আরো 5টা ফ্যামিলি এই বিল্ডিংয়ে নিজেদের ফ্ল্যাটেই থাকে, কিন্তু রাফির বাবা রাজুকের অনেক বড় সরকারি কর্মচারী, তার পাশাপাশি পলিটিক্স করে। রাফির মাও পলিটিক্স করে, তাই রাফিদের কথা মতোই বিল্ডিংয়ের সব কিছু চলে। রাফিদের পার্সোনাল ড্রাইভার মালেক আঙ্কেলের জন্য এই বিল্ডিংয়ে একটি রুম দরকার, তাই রাফির বাবা চিন্তা করল ছাদে চিলেকোঠায় রাফিদের ড্রাইভারকে থাকতে দিতে হবে। যেমন কথা তেমন কাজ, রাফিদের ড্রাইভার চিলেকোঠায় থাকা শুরু করল। প্রথম কয়েকদিন কোনো সমস্যা হয়নি, তবে আস্তে আস্তে মালেক আঙ্কেল খেয়াল করল টিনের চালে টোকা, জানালার গ্লাসে টোকা। মালেক আঙ্কেলও সাহসী ছিল, সে এগুলো পাত্তা না দিয়ে ঘুমিয়ে যেত।
আস্তে আস্তে ব্যাপারগুলো এত খারাপ পর্যায়ে চলে যাচ্ছিল যে একদিন মনে হচ্ছিল যে তাদের চিলেকোঠার টিন ঝড়ে উড়িয়ে নিয়ে যাবে। সেই দিন মালেক আঙ্কেল জানালা দিয়ে ওই কালো অবয়বটিকে দেখতে পায়। তারপর থেকে মালেক আঙ্কেল কখনোই ওই চিলেকোঠায় থাকেনি। শুধু এতটুকুই রাফির আব্বু আম্মুকে বলে, ছাদে ভয় পেয়েছি, এই ছাদে থাকা সম্ভব না। ঘটনা 3 শুরু করার আগে বলে রাখি, রাফির মা পলিটিক্সের পাশাপাশি একটি বুটিক শপ চালাতো এবং ওই শপটির জামাকাপড় সেলাই করার জন্য জায়গা দরকার এবং কাজের লোকও দরকার। তাই রাফির মা চিন্তা করল, কেমন হয় যদি চিলেকোঠাটিকে বুটিক শপের কাজে লাগানো যায়। যেমন কথা তেমন কাজ। রাফির মা 2টি লোক কাজে রাখলো, যারা তার বুটিক শপের জন্য জামাকাপড় সেলাই করবে এবং এখানেই থাকবে, খাবে, তাদের বেতনও দেয়া হবে। সেই লোক 2 দিন রাত জামাকাপড় সেলাই করত। রাফির আম্মু রাতে ছাদে উঠত আর কর্মচারীরা ঠিকভাবে কাজ করছে কিনা তা দেখত। কিন্তু আন্টি এত বেশি পর্দা করত না, চুল খোলামেলা রেখেই ছাদে যেত। আর পোশাক আশাকও তেমন ঠিক ছিল না, যেটা আমাদের বিল্ডিংয়ের কেউই পছন্দ করত না। ঘটনা 3, চিলেকোঠার ওই লোক 2 প্রায় খেয়াল করত রাত 1টা-2টার সময় একটি কালো অবয়ব দাঁড়িয়ে থাকে। রাসেল ভাই এবং লিসেনার্স, 1টা-2টায় রাফি ও ড্রাইভার মালিক আঙ্কেল যেখানে অবয়বটিকে দেখেছিল ঠিক সেই কোণায়। তারপর আস্তে আস্তে ঝামেলা শুরু হলো। তারা জানালায় টোকা দেওয়ার আওয়াজ পেত। এভাবে তারা অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়েছিল এবং তারা না পেরে রাফির মাকে পুরো ঘটনাটি খুলে বলে। রাফির মায়ের মনে পড়ে যায় 2009 সালের কথা, যখন রাফি ছাদে গিয়ে ভয় পেয়েছিল। আন্টি আরও একটি ব্যাপার মনে করতে পারে। তখন তাদের ড্রাইভার মালেক আঙ্কেলও ওনার সাথে 3-4 বছর আগে ঘটে যাওয়া ঘটনাটি শেয়ার করেছিল। তারপর রাফির মা কিছু হুজুর এনে চিলেকোঠাটি বন্ধ করে দেয়। চিলেকোঠার দরজা জানালায় সবখানে সূরা লাগিয়ে দেয়া হয় এবং গ্লাসে কালো স্টিকার লাগিয়ে দেয়া হয়। ঘটনা 4, রাফির মার একটি বান্ধবী ছিল শিউলি আন্টি। সেই শিউলি আন্টির পুরো ফ্যামিলি রাফিদের বাসায় এসে মাসের পর মাস থাকত। ছোট থাকতে আমি বুঝতাম না, এখন ভাবলেও অবাক লাগে। তারা না রক্তের সম্পর্কের, না আপন কেউ। রাফিদের বাসায় সবসময় অনেক মানুষ থাকত, দেখলে মনে হবে ওরা বুঝি জয়েন্ট ফ্যামিলি। শিউলি আন্টি আসলে আমারও খুব ভালো লাগতো, কারণ শিউলি আন্টির ছেলে আদনান, রাফি আর আমরা 3 জন মিলে বেশ দুষ্টামি ও মজা করতাম। হঠাৎ কি যেন এমন হলো, শিউলি আন্টি রাফিদের বাসায় 2014 সালের পর আর কখনোই আসেননি। ঘটনা 5, 2016 সাল, রাত তখন 3টা বাজে। হঠাৎ শুনতে পাই রাফির মা কার উপরে অনেক চিল্লাচিল্লি করছেন, আর চিল্লাচিল্লির কারণে পুরো এলাকার মানুষ তা শুনতে পাচ্ছে। অকথ্য ভাষায় গালাগালি, বিল্ডিংয়ের সবার ঘুম ভেঙে যায় তাতে। কিন্তু কেউ সাহস পায় না রাফিদের বাসায় গিয়ে জিজ্ঞেস করবে কি হয়েছে বা থামাবে। এভাবে চলতে থাকলো। পরে জানতে পারলাম বেশিরভাগ সময় রাফির মা চিৎকার করত রাফির বাবার সাথে। তবে অদ্ভুত ব্যাপার হচ্ছে, ঝগড়াগুলো লাগতো রাত 3টা, না হলে দুপুর 3টায়। ঘড়িতে 3টা বাজা মানেই যেন এক আতঙ্ক। এই ব্যাপারটা যেন আমাদের বিল্ডিংয়ে খুব একটা কমন ব্যাপার হয়ে গিয়েছিল। একদিন রাত 3টায় রাফির আম্মু রাফির বাবার সাথে ঝগড়া করছে, অকথ্য ভাষায় গালাগালি করছে। সেই রাত কোনোভাবে আমরা কাটাই। ওই দিনই আমি কলেজ থেকে বাসায় ফিরছিলাম। লিফটের সামনে দাঁড়াতেই হঠাৎ খেয়াল করলাম আমাদের গ্যারাজের এক কোণে রাফিদের বাসার ডাইনিং টেবিলের ওপরে থাকা যে শক্ত গ্লাসটা, সেটি 2 ভাগে ভেঙে পড়ে আছে। আমি তো অবাক, এত শক্ত গ্লাস যেটার উপরে 50-60 কেজির মানুষ দাঁড়াতে পারবে, সেই গ্লাস ভেঙে ফেললো আন্টি। কিভাবে সম্ভব? পরে ভাবলাম ভারী কিছু দিয়ে হয়তো আঘাত করেছে। এই অবস্থা দেখে আমি কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, ঠিক তার 2 দিন পর আবার একইভাবে রাতের বেলা তুমুল ঝগড়া। আর দুপুরবেলা কলেজ থেকে আসার সময় দেখলাম রাফির আম্মুর বাথরুমের হাই কমোডটি ভাঙা অবস্থায় গ্যারাজে রাখা। আমি আবারও বেশ চিন্তায় পড়ে যাই, বাথরুমের কমোড কিভাবে ভাঙলো। আবার মনে মনে একটু হাসলাম, ভাবলাম আর কিছু পেল না ভাঙার। মনে হয় এইবার কিছু একটা দিয়ে ঢিল মেরে কমোডটি ভেঙে ফেলেছে। এর আগেও আন্টির অনেক রেকর্ড শুনেছি, যেমন বাসার মানুষদের অথবা আঙ্কেলের ওপর নাকি প্লেট, বাটি, শোপিস, এমনকি ডিমও ছুঁড়ে মেরেছে। একটা কথা না বললেই নয়,
আমরা প্রতিবেশী হিসেবে তাদের সংসারে কি এত ঝামেলা তা বের করতে পারিনি। বিল্ডিংয়ের কেউ কখনো সাহস করেনি বিষয়টি নিয়ে জানার বা উচ্চবাচ্য করার। রাফি তখন ফ্রেন্ড হলেও আমি ওর সাথে দূরত্ব বজায় রাখতাম, কারণ রাফি সময়ের সাথে সাথে নেশার জগতে চলে গিয়েছিল। দেখা হলে জাস্ট হাই হ্যালো করতাম। তো ওর সাথে আগের মতো ঘনিষ্ঠতা ছিল না বলে সে আমার সাথে ব্যাপারগুলো শেয়ার করত না। আর আমিও কখনো রাফিকে ওইভাবে জিজ্ঞেস করার সাহস পাইনি, কারণ রাফির মেজাজ সবসময় খারাপ থাকতো। আর ওই যে শুরুতে বলেছি, দাপট আছে বিল্ডিংয়ের কেউ ওদের বিরুদ্ধে গেলে রাফি ও তার পরিবার উল্টো আক্রমণাত্মক হয়ে উঠত। এমন আরো অনেক কাহিনী আছে, যেমন রাফি বিল্ডিংয়ের দারোয়ানকে মারধর করেছে, বিল্ডিংয়ের ভাড়াটিয়াদের সাথে ঝগড়া করেছে। এমন কত কাহিনী। সোজা বলতে গেলে রাফির পুরো ফ্যামিলিকেই সবাই টক্সিক ফ্যামিলি হিসেবে দেখত। একটি কথা না বললেই নয়, রাফির মা ভালো থাকলে কিন্তু আবার অনেক ভালো। যদি ওদের অনেক দাপট ছিল, ছাদে চিলেকোঠা নিয়ে নিয়েছে, পুরো ছাদ রাফির আম্মু নিজে গাছপালা দিয়ে নিজের মতো করে সাজিয়েছে। শুনতে ভালো না লাগলেও ওই ছাদে অন্য কেউ গাছপালা লাগাতে পারত না, এমনকি কাপড় নাড়তেও সমস্যা হতো রাফিদের কারণে। 2016-17 সালের কথা। আমাদের বাসার একটি দারোয়ান ছিল, যিনি তার পরিবার সহ আমাদের গ্যারেজে থাকতেন। ওই দারোয়ান আঙ্কেলের নাম ছিল কামাল। ওনার একটা ফুটফুটে বাচ্চা মেয়ে আছে আর ওনার স্ত্রী। আমি ওনাদের বাচ্চাটাকে অনেক আদর করতাম। সেই কামাল আঙ্কেলকে আমাদের বিল্ডিংয়ের সবাই মিলে কাজ থেকে বের করে দেয়। তার কারণ হলো, কামাল আঙ্কেল তার নিজের কাজ রেখে বেশিরভাগ সময় রাফিদের কাজে ব্যস্ত থাকত, যা বিল্ডিংয়ের সবার নজরে আসে। তো রাফির মা কামাল আঙ্কেলকে একটি অফার দেয়, সেটা হচ্ছে কামাল আঙ্কেল এবং তার পরিবার যেন রাফিদের বাসায় এসে থাকে এবং তাদের পরিবারের সব কাজের দেখাশোনা করে। এতে কামাল আঙ্কেল এবং বউ দুজনকে মিলিয়ে 10-20 হাজার টাকা দেয়া হবে। আর এটা ছিল কামাল আঙ্কেলের কাছে ঈদের চাঁদ হাতে পাওয়ার মতো। এভাবেই তাদের পরিবারের সাথে আমাদের গার্ড কামাল আঙ্কেলের পরিবার যুক্ত হয়ে যায়। তো এক রোজার সময়ের ঘটনা, রাত 2-3টা বাজে, তুমুল ঝগড়া। আবার এই সব পাত্তা না দিয়ে সেহরি করি আমরা এবং নামাজ পড়ে ঘুমিয়ে যাই। সকাল 10টায় আমি আমার বন্ধু আলভির বাসায় যেতে নিয়েছি। দরজা খুলে বের হতেই দেখলাম রাফি সিঁড়িতে বসে আছে। তার হাত থেকে অঝরে রক্ত পড়ছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি। আমি সাথে সাথে জিজ্ঞেস করলাম, রাফি, কি হয়েছে তোর? আমার প্রশ্নের জবাব না দিয়ে রাফি বলল, মাহিন, ঠান্ডা পানি এনে দিত, রোজা ভেঙে গেছে, পানি খাবো। আমি বুঝে নিলাম রাতে যে ঝগড়ার আওয়াজ শুনেছি তা এইবার রাফির ওপর ঝড় বইয়ে দিয়েছে। আমি দৌড়ে গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসলাম এবং রাফিকে দিলাম। রাফি গটগট করে পানিগুলো খেয়ে বলতে শুরু করলো, আজকে 2টা থেকে 3টার দিকে আম্মু এত বেশি পরিমাণ রেগে গিয়েছিল, বাসার সবাইকে মারতে এসেছিল। আমি আম্মুকে আটকাতে গিয়েছিলাম, তখন আম্মু আমার দিকে কাঁচের প্লেট ছুঁড়ে মারে, আমার হাতে এসে লাগে, সেই থেকে রক্ত ঝরছে। আমি রাফিকে জিজ্ঞেস করলাম, কেন আন্টি এত রাগ করে, কি করেছিস? দোস্ত, বিশ্বাস কর, আমি কিচ্ছু করিনি, বাসার কেউ কোনো কিছু করেনি। তখন আমি চুপ ছিলাম, কোনো কিছু বলে তাকে আর বিরক্ত করতে চাইনি। মনে মনে ভাবতে লাগলাম, রাফি আমার কাছে কোনো একটা কিছু লুকাচ্ছে, হয়তো লজ্জায় বলতে পারছে না। আমার আগ্রহটা অজানাই রয়ে গেল, বাট আই ওয়াজ কিউরিয়াস টু নো হোয়াটস গোয়িং অন। যাই হোক, পরে আমি আর আমার বন্ধু আলভি বাসায় চলে গেলাম। সেদিন একদম আলভির বাসা থেকে ইফতার করে বাসায় চলে আসলাম এবং দেখলাম আমাদের বাসায় ইলেকট্রিসিটি নেই। তো আমি ছাদে গেলাম, বসে একটা ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছি। হঠাৎ করেই দেখলাম রাফিদের বাসার কাজের খালা, অর্থাৎ আমাদের কামাল আঙ্কেলের স্ত্রী ছাদে এসেছে এবং তাদের ছোট বাচ্চাটাকেও নিয়ে এসেছে। তো মনে মনে অনেক খুশি হলাম আর ভাবলাম, ফাইনালি রাফিদের বাসার ভেতরে কি হয় না হয় সেটার ব্যাপারে আমি জানতে পারবো। তো যেমন কথা তেমন কাজ, আমি খালাকে সালাম দিলাম এবং জিজ্ঞেস করলাম, খালা কেমন আছেন? এভাবে আমাদের কথোপকথন শুরু হলো। আর আমিও এক ফাঁকে জিজ্ঞেস করে বসলাম, কি সমস্যা খালা, গতকালকে এত চিৎকার চেঁচামেচি? বাবা, বিশ্বাস করো, খালাম্মা শুধু শুধু স্যারের উপর চিল্লাচিল্লি করে, পরে হাতাহাতিও হয়েছে।
খালা, কি এমন ঘটনা ঘটলো যেটার জন্য হাতাহাতি পর্যন্ত হলো? এই প্রশ্নটা করার পরে আমি বুঝতে পারলাম খালা একটু আনকমফোর্টেবল ফিল করছে, আর আমার সাথে বেশি কথা বাড়াতে চাচ্ছে না, কোনো একটা কিছু লুকাতে চাচ্ছে। আর খালা বলল, ঠিক জানি না বাবা, কি যে হয় ওনার। এদিকে আমি বুঝতে পেরে নাছোড়বান্দা, আমি ওনাকে ছাড়ছি না। আমি প্রশ্ন করলাম, খালা, আমাকে একটু বলেন তো, আপনি নিজের চোখে কি দেখেছেন এই কয়দিনে? খালাও ঠাস করে বলে ফেলল, বাবারে, চিল্লা চিল্লি করুক, মারামারি করুক, যা ইচ্ছা করুক, কিন্তু আমার একটা জিনিস অনেক খারাপ লেগেছে। ওই দিন স্যার নামাজ পড়তেছিল, খালাম্মা স্যারকে নামাজ থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে আর ইচ্ছা মতো গালাগালি করেছে। আমি তো শুনে রীতিমতো আঁতকে উঠি। তখন আমি আরো শিওর হলাম এইটা কোনো স্বাভাবিক ব্যাপার না। এমন তো কেউ নিজের শত্রুর সাথেও করতে পারে না। আমি ভয়ে ভয়ে আবারও জিজ্ঞেস করলাম, খালা, আন্টিকে কি চিনে ধরেছে? এগুলো তো স্বাভাবিক ব্যাপার না। আর আন্টি নিজের কমোড কিভাবে ভাঙলো? ডাইনিং টেবিলের গ্লাস ভেঙে ফেলেছে, কিভাবে হলো এসব? আমার এই কথাটি শুনে খালা বুঝে গেছে যে আমি অনেক কিছুই জানি, আমার কাছে লুকিয়ে লাভ নেই। খালা বলল, আসলে বাবা, খালাম্মাকে জিনেই ধরেছে। তুমি যে বাথরুমের কমোডের কথা বলছো, ওটা লাথি মেরে ভেঙেছে। আর ভাঙা ডাইনিং টেবিলের গ্লাস দেখেছো, ওইটা উনি এক ঘুষিতে ভেঙেছে। এই রোজার মাসটায় খালাম্মা আমাদের কাউকে রোজা রাখতে দেয় নাই। আমরা লুকিয়ে লুকিয়ে পানি খেয়ে রোজা রাখি। আমি আগেই বলেছিলাম তখন ছিল রোজার মাস, আর আপনারা বুঝতেই পারছেন সবাইকে রোজা রাখতে না দেয়াটা কি পরিমাণ অস্বাভাবিক ব্যাপার। আমি খালাকে প্রশ্ন করলাম, খালা, আপনি সোজাসুজি আমাকে বলেন তো, এই বাসায় নিজ চোখে আপনি কি কি দেখেছেন? সবকিছু বলুন। এরপর খালা আমাকে যা বলা শুরু করলো তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি এই বাসায় আসার পর মোটামুটি 4-5টা ভয়ানক ব্যাপার ঘটেছে যা আমি নিজের চোখে দেখছি। আমি সকালবেলা স্যার আর খালাম্মার জন্য নাস্তা নিয়ে ওনাদের বেডরুমে ঢুকতে নেব, এমন সময় খালাম্মা আমার দিকে আঙুল দিয়ে চিৎকার করে উঠেছে আর বলছে, এই তোর পার নিচে সাপ, সাপ। আমি তখন সাথে সাথে আমার পায়ের নিচে তাকাই আর দেখি ছোট্ট একটি সাপ আমার পায়ের সামনের দিক দিয়ে চলে গেল। এটা দেখে আমি তো ভয়ে হাতের থেকে সবকিছু ফেলে দিয়েছি। ঘটনাটা শুনে তখন রীতিমতো আমিও অবাক হয়েছিলাম। 6 তলা বাসায় কিভাবে সাপ ঢুকবে, এই প্রশ্নটা আমি খালাকে করলাম। তখন খালা আমাকে বলল, ওটা সাপ ছিল না, অন্য কিছু ছিল। সাপের রূপ ধারণ করেছে। এই তো এই মাসেরই কাহিনী, 8-10 দিন আগের কথা। খালাম্মা দরজা আটকে ঘুমাচ্ছিল। রাত তখন 2টা বাজে, আমরাও সবাই ঘুমে। হঠাৎ আমরা শুনি খালাম্মার রুম থেকে বিকট চিৎকার চেঁচামেচি। সবাই দৌড়ে গেলাম খালাম্মার রুমে। রুমের দরজা খুলছিল না। তখন রাফি দরজা লাথি দিয়ে ভেঙে ফেলে, আর চোখের সামনে থেকে একটা সাদা বেড়াল খালাম্মার রুম থেকে দৌড়ে বের হয়ে যায়। খালাম্মা চিল্লাচিল্লি করে বলছে, বিড়ালটা আমাকে খামচি দিয়েছে, বিড়ালটা আমাকে খামচি দিয়েছে। আমরা তো পুরাই হতভম্ব। 6 তলায় বিড়াল আসবে কোত্থেকে? আর তার থেকে বড় কথা হচ্ছে, আমাদের চোখের সামনে ওই বেড়ালটা পুরো বাসায় ছুটাছুটি করছে, আর আমরা সবাই ধরার চেষ্টা করছি। কিন্তু হঠাৎ করেই পুরো ঘর থেকে বেড়ালটা উধাও হয়ে গেল। মানে কোথাও নেই, কোথাও না। আমরা সবাই এত তন্ন তন্ন করে খুঁজলাম, পাওয়া গেল না। পরিস্থিতি যখন স্বাভাবিক হয় তখন খালাম্মা তার হাত আমাদেরকে দেখাচ্ছিল। তাকে বেড়ালটি অনেকগুলো খামচি দিয়েছে, একদম রক্তাক্ত করে ফেলেছে। আর একটা ঘটনা বলি বাবা, এই ঘটনাটা আমি নিজের চোখে দেখিনি, কিন্তু তারপর কয়েকজনের মুখে এই ঘটনাটা শুনেছিলাম। সেটা হচ্ছে, সবাই নাকি একদিন রাত 2টা-3টার মধ্যে দেখে ঘরের মেইন গেটের সামনে একটা রাস্তার কুকুর দাঁড়িয়ে আছে। সেই কুকুরটা ছিল একদম কালো, আর মুখ থেকে তার লালা ঝরছিল। এটা দেখে যেই না চিৎকার দিয়েছে, বাসার সবাই সাথে সাথে ইলেকট্রিসিটি চলে গেছে, আর সবাই মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে খুঁজেও কুকুরটাকে পায়নি। লিসনার্স, জাস্ট ভাবুন, আপনার বাসার দরজার সামনে যদি রাতের বেলা কোনো রাস্তার একটা কুকুর দেখেন, আর 6 তলা বাসায়, আপনি নিজেকে ধরে রাখতে পারবেন কিনা আরো একবার ভেবে দেখবেন। ওই রাতে ওই কুকুরটাকে বাসার সবাই দেখেছিল। এই কাহিনী শুনে ভয়কে কাবু করার জন্য বলে উঠলাম, খালা, না,
এটা তো দেখেন নাই, তাহলে এটা বাদ দেন। আপনি আর কি কি দেখেছেন সেটা বলেন। খালা বলল, আমরা যখন নিচে দারোয়ানের কাজ করতাম সেই সময়কার একটা কাহিনী। রাত বাজে 3টা। হঠাৎ করে রাস্তার নাইট গার্ডরা আমাদের বিল্ডিং এর দরজায় এসে জোরে জোরে ডাকতেছিল। আমি আর আমার জামাই ওদের ডাকে উঠে জিজ্ঞেস করলাম, হেই, এত রাতে কি হয়েছে? তখন নাইট গার্ডরা বলল, তাড়াতাড়ি ছাদে যান, আপনাদের পাশের ছাদে 5 জন লোক লাফ দিয়েছে, আপনাদের ছাদের 6 তলার সানসেটে তারা লাফ দিয়েছে। আমরা কথাটি পুরোপুরি বিশ্বাস করিনি। কি আজব কথাবার্তা বলছে। নাইট গার্ডরা চেয়েছিল আমরা যেন দরজা খুলে তাদের ভেতরে আসতে দিই, কিন্তু আমরা তো দেইনি। আর নাইট গার্ডদের বললাম, আপনারা দাঁড়ান, আমরা দুজন ছাদটা চেক করে আসি। তো আমি আর আমার জামাই মিলে 2টো লাঠি নিলাম এবং ছাদে গেলাম। ছাদে গিয়ে পুরো ছাদটা ঘুরে দেখলাম, চিলে কোঠাও ঠিক মতো দেখলাম, কোথাও কোনো মানুষের অস্তিত্ব নেই। অতঃপর নিচে নামলাম এবং নাইট গার্ড 2জনকে বললাম, ওপরে কিছু নেই। তখন নাইট গার্ডরা যা বলল তাই হচ্ছে আসল ঘটনা। নাইট গার্ড বলছে, আমরা সাইকেলে করে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার সামনে যে নাইট গার্ড ভাইটা আছে সে আপনাদের বিল্ডিং এর ছাদে কিছু একটা দেখেছে। আমাকে বলল, এই দেখ, এই ছাদ থেকে কেউ একজন লাফ দিচ্ছে। আর তখন আমিও তাকাই, খেয়াল করলাম যে পাশের বিল্ডিং এর ছাদ থেকে এক এক করে টোটাল 5 জন সাদা পায়জামা পরা আর শরীরে কি পরা তা বোঝা যাচ্ছে না, ছাদ থেকে লাফ দিয়ে আপনাদের সানসেটে পড়ছে। আর সাথে সাথেই 5 জনই সানসেট থেকে আপনাদের ছাদে উঠলো। এই কথাটা শুনে আমি খালাকে জিজ্ঞেস করলাম, কোন সাইডের সানসেটে লাভ দিয়েছে? তখন খালা বলল, পশ্চিম সাইডের সানসেট। আর পশ্চিম সাইডের কার্নিশটির রুম হচ্ছে রাফির রুম। খালা বলছেন, তখন নতুন ছিলাম আর ভেবেছিলাম মনে হয় বিল্ডিং এরই সমস্যা, কিন্তু আমরা তখন অনেক বড় বুঝতে পারিনি। বোঝা উচিত ছিল ব্যাপারটা আসলে ছাদের সমস্যা না। এখন আমি রাফিদের বাসায় গিয়ে বুঝতে পারি ব্যাপারটা হচ্ছে ওদের পরিবারের সমস্যা। আমরা এই বিল্ডিং এ চাকরি নেওয়ার পর থেকেই দেখে আসছি রাফিদের বাসায় ঝগড়াঝাটি লেগেই আছে, কিন্তু আসলে ব্যাপারগুলো এত স্বাভাবিক না, এটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমি বললাম, ব্যাপারটা আসলে অদ্ভুত। সমস্যাগুলো শুধু রাফির পরিবারের সাথেই হচ্ছে, আর বিল্ডিং এ কারো সাথেই নয়। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, রাফির আম্মুর ভুলে যাওয়ার রোগ আছে। যেমন উনি বেশ পজেসড হয়ে ভাঙচুর করে এবং অনেক ভায়োলেন্স করে, অ্যাগ্রেসিভ আচার আচরণ। এসব করার পরে উনি ঘুমিয়ে যায়, আর ওনার যখন হুঁশ আসে তখন উনি এগুলো দেখে বিশ্বাস করতে পারে না যে এই কাজগুলো তার। তো একদিন আমি ছাদে উঠলাম, হঠাৎ দেখি রাফির আম্মু। তিনি ছাদে এসেছেন এবং খুব নর্মাল হাসি খুশি। আমি মনে মনে ভাবলাম যে আন্টির কাছে গিয়ে একটু জিজ্ঞেস করি। আন্টি, সালাম আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ বাবা, ভালো। তোমার কি অবস্থা, কেমন আছো? আমি ভালো আছি। আন্টি, আপনার কি মনে আছে আপনি যে আমাকে বলেছিলেন আপনার উপর জিন আসর করেছে? আন্টি তখন একটু চিন্তায় পড়ে গেল এবং বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে বলেছিলাম মনে হয়। হ্যাঁ আন্টি, বলেছিলেন, আমাকে অনেক কিছু বলেছিলেন। কিন্তু আপনাকে একটা প্রশ্ন করার ছিল আমার। আপনার জীবনের সবচেয়ে ভয়ানক ঘটনা কোনটা, একটু বলেন না? মাহিন, কোনটা রেখে কোনটা বলবো? তবে একটা ঘটনা আছে, আমি অনেক ভয় পেয়েছিলাম, এখন পর্যন্ত ভুলতে পারি না। একদিন আমি আসরের নামাজ পড়ছিলাম, তখন বেলা বাজে 4টা কি 4:30। হঠাৎ আমার মনে হলো আমি আমার নিজের বাসাতে নেই। আপনার নিজের বাসাতে নেই মানে? ঠিক বুঝলাম না। আমি আমার নিজের বাসাতে নেই মানে আমার মনে হচ্ছিল বাসাটা 6 তলাতে না, আমাদের বাসাটার নিচ তলায়। কারণ আমার মনে হচ্ছিল আমাদের যে বারান্দা, আমাদের যে জানালার পর্দা, তার পেছনে অনেক মানুষ, অনেক গাড়ি ঘোড়ার আওয়াজ। আমি যখন নামাজ থেকে উঠে খেয়াল করলাম আমার সামনে জানালার পর্দাটা হালকা একটু ফাঁকা, আর কেউ একজন আমার দিকে তাকিয়ে আছে। আমি শিওর হওয়ার জন্য যেই না পর্দাটা ফাঁক করলাম, দেখলাম যে একটা বৃদ্ধ লোক আমার জানালার গ্রিল ভেদ করে আমার মুখের দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। এ দেখে আমি সাথে সাথে অজ্ঞান হয়ে যাই। আমি জানি না আমি আপনাদের ঠিক কিভাবে বোঝাবো বা বোঝাতে পারছি কিনা, কিন্তু আন্টি যখন আমাকে এই ঘটনা বলছিল আমি স্পষ্ট আন্টির মুখে ভয় দেখতে পেয়েছিলাম। আমার গুজবাম্প হচ্ছিল। ডিয়ার লিসেনার্স,
আপনারা হয়তো ভাবছেন যে কাহিনী যেটা হচ্ছে তার পেছনে একটা কাহিনী থাকবে, সেটা কি হতে পারে। হয়তো এতক্ষণে ধরে ফেলেছেন যে রাফিদের পরিবারের ওপর কেউ একজন কালো জাদু করেছে, কিন্তু কেউ বললে ভুল হবে। করেছে দুজন, আলাদা দুজন। প্রথম জন কেন করেছে, কি কারণে করেছে, সেটা আমি একটু পরে বলছি। দ্বিতীয় জন, তিনি আর কেউ নন, শিউলি আন্টি। এটি অবাক করা বিষয় হলেও বাস্তবে শিউলি আন্টি যা করেছেন তার পেছনেও নিশ্চয়ই বড় কোনো কারণ আছে। আর সেই কারণটি হচ্ছে রাফির বাবা। শুরুতেই বলেছিলাম রাফির বাবা রাজুকের একজন উচ্চ পদস্থ কর্মচারী। উনি শিউলি আন্টিকে সাভারে একটি জমি দেখাতে নিয়ে গিয়েছিলেন। সেই জমি দেখে শিউলি আন্টি এবং ওনার হাজবেন্ড বেশ পছন্দ করেছিলেন, আর জমিটি কিনতেও রাজি হয়ে গিয়েছিলেন। তো জমির জন্য শিউলি আন্টি দিয়েছিলেন প্রায় 30 লাখ টাকার কাছাকাছি। ঠিক তার কয়েকদিন পরে রাফির বাবা শিউলি আন্টিকে একটি দুঃখজনক কথা বলে বসে। তা হচ্ছে জমিটি নাকি সরকারের, এবং সাথে সাথে টাকাও নাকি এই কারণে চলে গিয়েছে। একটি মধ্যবিত্ত পরিবারের এত কষ্টের টাকা যখন কেউ হারায়, তখন কি আর সে মানসিকভাবে ঠিক থাকতে পারে? আর কিছুদিন পর শিউলি আন্টি এটাও জানতে পারে যে রাফির বাবা যা বলেছে সেটা পুরোটাই মিথ্যা। টাকাগুলো সরকার নয়, রাফির বাবাই নিয়েছে। রাগে ক্ষোভে শিউলি আন্টি পুলিশ কেস করে, কিন্তু কোনো লাভ হয় না, কারণ রাফির পুরো পরিবার খুব শক্তিশালী পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসা। শিউলি আন্টি অনেক ভালো বান্ধবী ছিল রাফির মা, কিন্তু রাফির মাই যে আসল মাস্টারমাইন্ড তা শিউলি আন্টি পরে বুঝতে পেরেছে, যখন রাফির মা নিজেই শিউলি আন্টিকে উল্টো হুমকি দেয় যে পুলিশের ভয় দেখিয়ে লাভ নেই। অতঃপর ন্যায় বিচার না পেয়ে শিউলি আন্টি এক তান্ত্রিকের মাধ্যমে রাফির পুরো পরিবারের ওপরে কালো জাদু করে। আর সবচেয়ে বেশি ক্ষতি যেন রাফির মা বাবার হয়, আর দিনের পর দিন, বছরের পর বছর তাই হয়েছে। এবার আপনাদের জিজ্ঞেস করি, গেস করুন তো, প্রথম রাফিদের পরিবারের ওপরে কে জাদু করেছে? বলতে পারবেন? আমি সেটার উত্তর দিচ্ছি। আমাদের এই বিল্ডিংয়ে ওঠার সময় ঠিক দ্বিতীয় দিনের মাথায় যে দারোয়ানটি ফাঁসি নিয়ে মারা গিয়েছিল, দারোয়ান ভাইটির নাম ছিল শাহিন। সে নিজে রাফির পরিবারের ওপর নয়, রাফির মার ওপর কালো জাদু করেছিল। জাদু করার কারণটি ছিল রাফির মায়ের ওপর তার কুনজর। এই বিল্ডিংয়ের প্রথম দিকে যখন ঘর রং করা, টাইলস লাগানো হয়, তখন রাফির মা আসতো ঠিকঠাক করার জন্য। তখন রাফির মাকে দেখে শাহিন ভাইয়ের ভালো লেগে যায়। তখন সে চিন্তা করে যে সে নিজেই কালো জাদু করবে রাফির মায়ের ওপর। সে কোনো তান্ত্রিকের সাহায্য না নিয়ে একাই রাফির মার চুল সংগ্রহ করে, একটি বদ জিনের সাহায্য নেওয়ার চেষ্টা করে, কিন্তু ঘটনা যায় উল্টে। উল্টো বলছি তার কারণ হচ্ছে, সে যখন ওই বদ জিনকে হাজির করে, তখন ওই বদ জিনের ভয়ানক রূপ দেখে এত পরিমাণ ভয় পেয়ে যায় যে নিজেই সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। তারপর শাহিন ভাইয়ের যখন হুঁশ ফিরল, সে দেখল সবকিছুই নর্মাল। তারপরে সেও একটু ভয় পেয়েছিল ঠিকই, আবার ভাবলো আচ্ছা মনে হয় আমার মনের ভুল। কিন্তু যখন ঘুমোতে যায়, তখন এই বদ জিনটি তার স্বপ্নে আসে এবং ক্ষিপ্তভাবে জিজ্ঞেস করে যে কেন তাকে ডাকা হয়েছে এবং তাকে কোনোভাবেই ছাড়া হবে না। তারপর থেকে শাহিন ভাই মানসিকভাবে খুব ভীত এবং আতঙ্কিত হয়ে গিয়েছিল। সারাক্ষণ কে যেন তার কানের কাছে ফিস ফিস করে কথা বলতো, আত্মহত্যা করবি, আত্মহত্যা। আর সাথে সাথে শাহিন ভাই রাতে ঘুমোতে পারত না। ঠিক তার কিছুদিন পরেই শাহিন ভাই নিজেই আত্মহত্যা করে। সত্যি বলতে শাহিন ভাইয়ের চালান করা সেই বদ জিনটি ঠিকমতো আদেশ বা নির্দেশনা না পাওয়ার কারণেই শুধুমাত্র আমাদের ছাদ ও রাফির মায়ের আশেপাশের ছাদে সে ঘোরাফেরা করত। রাফির মায়ের পেছে ঘোরাফেরা করত, কারণ রাফির মায়ের চুল। ভয় দেখাতো, কিন্তু তেমন কোনো ক্ষতি করতে পারত না। এই শাহিন ভাইয়ের পুরো ঘটনা আমি জানতে পেরেছি কিছু রাফির কাজিনের মুখ থেকে। বলে রাখি, রাফির মা এবং রাফির বোন বর্তমানে নিউ ইয়র্কে আছে, কিন্তু রাফির বাবার জব থাকার কারণে সে এদেশেই থেকে গেছে। শিউলি আন্টির সাথে রাফির বাবা যা করেছে, আরো অনেকের সাথে এটা করেছে, এবং 13 কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে রাফির বাবা এখন জেলে। আর আমি রাফির কাজিনের সাথে কথা বলেছিলাম, রাফির মায়ের পাগলামি এখনো কমেনি
এই ছিল ঘটনা। আল্লাহ ছাড় দেয় না কাউকে। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আমাদের একটি ঘটনা সংগ্রহ করে পাঠিয়েছেন চট্টগ্রাম থেকে আপনাদের অনেক পছন্দের স্টোরি টেলার সিফাত আলম। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি সিফাত আলম চট্টগ্রাম থেকে বলছি। আজ আমি আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি। আজকের ঘটনাটি যিনি আমার সাথে শেয়ার করেছেন তার নাম আলিফ। আমি আলিফ ভাইয়ার পুরো নাম বলতে পারছি না, যদিও আমি ওনার আসল নামটাই ব্যবহার করলাম। আমি বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছি আলিফ ভাইয়ের ঘটনায়। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আলিফ ভাইয়ের ভাষাতেই ঘটনাটির বর্ণনা করছি। বলছেন আলিফ ভাই, আজকের ঘটনাটি বেশ অন্যরকম। আপনারা হয়তো সবাই কারিন জিনের কথা শুনে থাকবেন। আমি নিজেও এ নিয়ে অনেক ঘটনা শুনেছি। জানতে পেরেছি প্রত্যেক মানুষের সঙ্গেই নাকি একটি করে কারিন জিন থাকে। সহজ ভাষায় বলতে গেলে কারিন জিন মানে হলো আপনার ছায়া, আপনারই ছায়ার মতো একটি মখলুক, যা হুবহু আপনার মতো দেখতে, আপনার মতো করে কথা বলে আর আপনার জীবনের সবকিছু জানে। সে আপনার সঙ্গে সবসময় থাকে, কিন্তু সাধারণত তাকে চোখে দেখা যায় না। শুনতে বিষয়টা বেশ ভৌতিক লাগতে পারে। আমাদের ধর্মীয় রেওয়াজে এর উল্লেখ আছে, যাকে বলা হয় কারিন জিন। এর মানে হলো সেই সত্তা যা প্রতিটি মানুষের সঙ্গে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লেগে থাকে, তাকে কুমন্ত্রণা দেয় আর সবসময় তার উপর কড়া নজর রাখে। যেহেতু এটা প্রত্যেকের সঙ্গেই থাকে, তাহলে একবার ভাবুন, কল্পনা করুন, গভীর রাতে যখন আপনি নিজের ঘরে একা থাকেন, তখনও আপনার সঙ্গে আপনার কারিন জিন উপস্থিত থাকে আর ওই মুহূর্তে আপনার পাশেই সে থাকে। এই বিষয়ে আমার নিজের জীবনের একটা ঘটনা মনে পড়ে গেল, তাই ভাবলাম আজ আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করি। এটা আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করতে পারে সেই কথাই আমি আপনাদের বলবো। ভূত.কমের প্রিয় রাসেল ভাই, মডারেটরগণ ও সকল শ্রোতাদের আমার পক্ষ থেকে জানাই অনেক ভালোবাসা ও সালাম। আমার নাম আলিফ, আমি বরিশালের একজন বাসিন্দা। আজ আমি আপনাদের আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা শোনাবো, যা পুরোপুরি সত্য এবং আমার কারিন জিন বা ছায়ার সঙ্গে সম্পর্কিত। আমার কারিন জিনকে শুধু আমি একা দেখিনি, আমার পরিবারের আরো অনেকেই দেখেছে। কি ঘটেছিল সেই বিস্তারিত বর্ণনায় পরে আসছি। আসলে আমার বিয়ে হয়েছিল ভালোবাসার ভিত্তিতে। আমাদের এই সম্পর্ক আমার পরিবার মেনে নেয়নি, আমার স্ত্রীর পরিবারও কোনোভাবেই মেনে নেয়নি। তবুও আমরা সব বাধা অগ্রাহ্য করে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিলাম আর বেশ সুখেই নিজেদের জীবন কাটাচ্ছিলাম। কিন্তু হঠাৎ করেই এমন কিছু ঘটতে শুরু করলো, যা আমাদের জীবনের স্বাভাবিক গতিপথটাকেই পুরোপুরি বদলে দিল। এখন আমি ঠিক জানি না এর পেছনে কোনো জাদুকরের কারসাজি ছিল কিনা, নাকি এর সঙ্গে সরাসরি কারিন জিনের কোনো সম্পর্ক ছিল। তবে যা কিছুই ঘটেছিল তা বিয়ের আগে আমি কখনো দেখিনি বা শুনিনি। সত্যি বলতে কারিন জিন নামটার সঙ্গে আমার পরিচয়ই হয়েছে অনেক পরে। তারপর বিভিন্ন মানুষের কাছ থেকে শুনে আমি বুঝতে পারলাম এটা আসলে কি। আমার বিয়ের পর আমরা খুব আনন্দে আর শান্তিতে জীবন কাটাচ্ছিলাম, কিন্তু এর কিছুদিন পরেই কিছু একটা উল্কাপিণ্ডের মতো আমার জীবনে এক বিশাল আঘাত হানে। পরিস্থিতি ভীষণ খারাপের দিকে মোড় নেয়। এমন একটা সময় এলো যখন আমার ব্যবসা বলে আর কিছুই অবশিষ্ট রইল না। আমি তখন ঋণ করে সংসার চালাতে বাধ্য হলাম। কিছুদিন পর ঋণদাতারাও টাকার জন্য আমার উপরে প্রচণ্ড চাপ সৃষ্টি করতে শুরু করলো। অবশেষে এমন এক পরিস্থিতির তৈরি হলো যে আমাকে আমার ভাড়া বাড়িটাও ছেড়ে দিতে হলো। আমাদের একটা বিশাল পৈতৃক বাড়ি ছিল, সেখানে আমার চাচা তার পরিবার নিয়ে থাকতেন। সেই বাড়িতে আমার প্রয়াত বাবারও একটা অংশ ছিল। স্বাভাবিকভাবেই আমি সেই অংশের উত্তরাধিকারী। আমার বাবা তখন আর বেঁচে নেই, কিন্তু আমার চাচারা কোনোভাবেই আমাকে আমার প্রাপ্য অংশ দিচ্ছিলেন না। বহুবার দাবি করেও যখন আমি ক্লান্ত আর হতাশ হলাম, তখন আমি একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম। আমি আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে সেই পুরনো পৈতৃক বাড়ির দিকে রওনা দিলাম। ওখানে পৌঁছে আমি সোজা বাড়ির ওপরের তলার একটা অংশে দখল নিলাম, বসবাস শুরু করলাম। আমার চাচাদের কাছে আমার দাবি ছিল স্পষ্ট,
হয় আমার প্রাপ্য টাকা আমাকে বুঝিয়ে দাও, নয়তো আমি তোমাদের সঙ্গেই এই বাড়িতে থাকব। আমার মূল উদ্দেশ্য ছিল তাদের এমনভাবে বিরক্ত করা যাতে তারা শেষ পর্যন্ত অতিষ্ঠ হয়ে যায় এবং আমার অংশ আমাকে বুঝিয়ে দেয়, অথবা এই পুরো বাড়িটা বিক্রি করে দেয়। বাড়ি বিক্রি হলে তো আমরা সবাই নিজ নিজ অংশ পেয়ে যাব, কিন্তু সেখানে থাকতে শুরু করার পরই আমি বুঝতে পারলাম ব্যাপারটা যত সহজ ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি জটিল আর ভয়ঙ্কর। এই বাড়ির মতো বিশাল বাড়িটা ততদিনে কেমন যেন নিস্তব্ধ আর রহস্যময় হয়ে উঠেছে। ছোটবেলায় আমরা এই বাড়ি নিয়ে অনেক গল্প শুনেছিলাম, শৈশবে বেশ কিছুটা সময় এখানে কাটিয়েছিলাম। আমার মাও এই বাড়ি নিয়ে প্রায়ই একটা কথা বলতেন, এই বাড়িটা নাকি আজও জীবন্ত। এখানকার পুরনো বাসিন্দারা নাকি অনেক কিছু দেখতে পেত, কিন্তু আমার সঙ্গে যা ঘটল সেটা ছিল আগের সব অভিজ্ঞতার চেয়ে অদ্ভুত আর ভয়ের। প্রথমেই আমার মতো হুবহু দেখতে একটা মানুষকে আমার স্ত্রী এই বাড়িতে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখেছিল। এই ঘটনাটি আসলে কি ছিল তা আমি আপনাদের খুলেই বলছি। যেহেতু আমার ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল, তাই আমি তখন সাপ্লায়ারের কাজ শুরু করেছিলাম। এই কাজের জন্য আমাকে প্রায়ই বাড়ির বাইরে থাকতে হতো। আমার একটা ছোট ছেলেও ছিল। আমি বাইরে গেলে আমার স্ত্রী আর ছেলে বাড়িতেই থাকতো। একদিন হঠাৎ আমার স্ত্রীর ফোন এলো। সে কাঁপা কাঁপা গলায় বলছে, তুমি কোথায় আছো? আমি বললাম, আমি তো বাড়ি থেকে অনেক দূরে কাজের জন্য এসেছি। তুমি যত তাড়াতাড়ি পারো দয়া করে বাড়ি ফিরে এসো। তার গলার স্বরে এমন একটা আতঙ্ক ছিল যে আমার প্রথম যে চিন্তাটি মনে এলো তা হলো হয়তো আমার চাচা চাচির সঙ্গে আমার স্ত্রীর বড় ধরনের কোনো ঝামেলা হয়েছে। এই আশঙ্কায় আমি আমার সব কাজ অসমাপ্ত রেখেই দ্রুত বাড়ির পথে রওনা দিলাম। আমি যেখানে ছিলাম সেখান থেকে বাড়ি ফিরতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগতো। ওই 2 ঘন্টার পুরোটা সময় আমার মনের মধ্যে নানা রকমের সন্দেহ আর দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছিল। কখনো ভাবছিলাম হয়তো সেখানে বিশাল কোনো ঝামেলা হয়ে গেছে, আবার কখনো মনে হচ্ছিল এই ঝগড়ার কারণে চাচারা হয়তো আমাদের বাড়ি থেকে বের করে দেওয়ার পায়তারা করছে। এই সব এলোমেলো ভাবনা আর তীব্র উদ্বেগ নিয়ে যখন আমি বাড়ি পৌঁছালাম, তখন আমি এমন কিছু শুনলাম যা আমার কল্পনারও বাইরে ছিল। আমার স্ত্রী আমার হাত ধরে টেনে হিঁচড়ে আমাকে ঘরের মধ্যে নিয়ে গেল। ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়ে ফিস ফিস করে জিজ্ঞেস করলো, তুমি ঠিক কখন থেকে বাইরে ছিলে? আমি তো সেই সকালেই বেরিয়েছি। কেন, কি হয়েছে? না, তুমি মিথ্যে বলছো। মাগরিবের আজানের কিছুক্ষণ পরেই আমি তোমাকে বাড়ির ভেতরেই দেখেছি। আমি অবাক হয়ে বললাম, বোকার মতো কথা বলছো কেন? এটা কিভাবে সম্ভব? আমি সকালে বের হবার পর আর আসিনি। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, বললাম, এখানে তো আমার চাচাতো ভাইরাও থাকে, তাদের কারো সঙ্গে তুমি ভুল বোঝাবুঝি করেছো হয়তো। আমাদের সবার চেহারায় কিছুটা মিল আছে, হয়তো তুমি তাদের দেখেছো। আমার মনে হয়েছিল ও হয়তো সত্যিই আমার কোনো চাচাতো ভাইকে দেখেছে এবং ভুল করে আমাকে ভেবেছে। কিন্তু সে জোর দিয়ে বলল, না, আমি তোমাকেই দেখেছি। তুমি ওপরে এসেছিলে, কিন্তু কোনো কথা বলছিলে না। আমি তোমাকে জিজ্ঞেস করলাম তোমার জন্য খাবার নিয়ে আসবো কিনা, কিন্তু তুমি কোনো উত্তর না দিয়ে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলে। প্রথমে আমি ভেবেছিলাম আমার স্ত্রী হয়তো দূর থেকে কাউকে দেখেছে আর চেহারায় কিছু মিল থাকায় তাকে আমি বলে ভুল করেছে। কিন্তু যখন সে বলল লোকটাকে সে কাছ থেকেই দেখেছে আর সে একদম আমারই মতো দেখতে ছিল এবং লোকটা ওপরের ঘরে ঢুকে তার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছে, তখন আমার ভেতরটা কেমন যেন হিম হয়ে আসলো। এটা কি করে সম্ভব যে আমার মতো হুবহু দেখতে একজন মানুষ আমাদের ঘরে এসেছে? আমি যখন স্ত্রীকে প্রশ্ন করলাম লোকটা কিছু বলেছিল কিনা, তখন সে বলল, না, একদম চুপচাপ ছিল আর শুধু আমাকেই দেখছিল। আমার মনে তখন একটা অদ্ভুত আর অবাস্তব চিন্তা এলো। হতে পারে আমার কোনো যমজ ভাই আছে যার অস্তিত্বের কথা আমি জানি না, আর তার সঙ্গে আমার চেহারার মিল এতটাই যে আমার স্ত্রীও ধোঁকা খেয়ে গেছে। আমি নিচে নেমে আমার সব চাচার সঙ্গে এই বিষয়ে কথা বললাম। আমি তাদের সবাইকে একে একে জিজ্ঞেস করলাম তারা কি কখনো আমার মতো দেখতে কোনো লোককে এই বাড়িতে দেখেছে কিনা, বা সম্প্রতি এমন কি কেউ এসেছে যার চেহারার সঙ্গে আমার মিল। সবাই আমাকে অবাক করে দিয়ে না বলে মাথা নাড়ল।
আমার চাচাতো ভাইয়েরা, এমনকি আমার চাচিরাও একই কথা বলল। আমাদের বাড়িতে নিরাপত্তার জন্য ক্যামেরাও লাগানো ছিল। আমি সঙ্গে সঙ্গে ক্যামেরার ফুটেজ পরীক্ষা করলাম, কিন্তু সেখানে সন্দেহজনক কাউকেই দেখা গেল না। আমি আমার স্ত্রীকে বললাম, তুমি কি কোনো স্বপ্ন দেখেছিলে? কারণ ক্যামেরার ফুটেজ তো তোমার সামনেই আছে, বাইরে থেকে কেউ এলে তো সিঁড়ি বেয়ে ওপরে আসবে, কিন্তু ফুটেজ তো কাউকে সিঁড়ি দিয়ে উঠতে বা নামতে আইডেন্টিফাই করেনি। আমার কথা শুনে আমার স্ত্রী চুপ হয়ে গেল। সে দ্বিধান্বিতভাবে বলল, হ্যাঁ, হতে পারে এটা আমার দেখার ভুল। হয়তো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, স্বপ্নেই তোমাকে দেখেছি। তখনকার মতো বিষয়টা চাপা পড়ে গেল। আমাদের যে ঘরটা ছিল সেটা বাড়ির অন্য অংশ থেকে বেশ আলাদা এবং নির্জন, আর বাড়িটা অনেক বড় আর ছড়ানো ছিটানো ছিল। আমরা থাকতাম একেবারে 3 তলায়। সেখানে অনেকগুলো ঘর থাকলেও সবগুলোই বন্ধ থাকত। শুধু একটা ঘরই আমরা ব্যবহার করতাম। আমাদের ঘরের সামনে একটা বিশাল লবি ছিল। এক রাতের ঘটনা, সেদিন বিদ্যুৎ চলে গেছে। বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড রকম গরম পড়েছিল। সেই অসহ্য গরমে আমার ছোট্ট ছেলেটা খুব কষ্ট পাচ্ছিল আর কান্নাকাটি করছিল। আমি তখন উঠে ঘরের দরজা খুলে দিলাম। উদ্দেশ্য ছিল যদি একটু হাওয়া বাতাস ঘরে ঢোকে। আমি হাত পাখা দিয়ে ছেলেকে বাতাস করছিলাম। এর মধ্যে মশাও খুব বিরক্ত করছিল। ঠিক তখনই লবি থেকে এমন একটা আওয়াজ আসতে শুরু করলো যেন কেউ খুব ধীরে ধীরে হেঁটে আসছে। আমি প্রথমে ভাবলাম হয়তো আমার চাচাতো ভাইদের কেউ হবে, আমার সঙ্গে কোনো দরকারে কথা বলতে এসেছে। কিন্তু সেই হাঁটার আওয়াজটা কেমন যেন অদ্ভুত। মনে হচ্ছিল কেউ যেন ইচ্ছে করেই আমার ঘরের দিকে এগিয়ে আসছে। কিন্তু সেই হাঁটার আওয়াজটা এত রাতে এভাবে আসার কথা না। হাঁটার শব্দটা ধীরে ধীরে ঘরের এতটাই কাছে চলে এলো যে আমি মাথা তুলে দরজার দিকে তাকাতে বাধ্য হলাম। দেখতে চাইলাম কে আসছে, কিন্তু ঠিক তখনই আমি তাকাতে যাব, আর তখনই হঠাৎ করে সেই আওয়াজটা আবার দূরে মিলিয়ে গেল। 3-4 বার এমন হওয়ার পর আমি আর স্থির থাকতে পারলাম না। বিছানা থেকে উঠে বাইরের লবিতে চলে এলাম। আমি লবিতে পা রাখার সঙ্গে সঙ্গেই সেই অদ্ভুত শব্দটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। আমার হাতে মোবাইলের টর্চ ছিল। আমি লবির এপাশ থেকে ওপাশ টর্চের আলো ফেলে দেখলাম, কিন্তু দূরে দূরে পর্যন্ত কাউকেই চোখে পড়ল না। যখন আমি পুরোপুরি নিশ্চিত হলাম যে লবিতে কেউ নেই, তখন আমি আমার ঘরের দিকে ফিরে যেতে লাগলাম। কিন্তু ঠিক তখনই পেছন থেকে কেউ আমার নাম ধরে ডাকলো, আলিফ। এই নাম যদি অন্য কোনো কণ্ঠে শোনা যেত তাহলে হয়তো মনে হতো অন্য কেউ ডাকছে, কিন্তু আপনারা সবাই হয়তো শুনে অবাক হবেন যে যেই কণ্ঠ আমার নাম ধরে ডাকছিল সেটা ছিল হুবহু আমার নিজেরই কণ্ঠ। একজন মানুষ নিজের কণ্ঠ চিনতে কিভাবে ভুল করতে পারে? আমি তো নিজের গলার স্বর শুনে প্রথমে চমকে গিয়েছিলাম। যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই যেন জমে গেলাম। লবিতে এমন কেউ ছিল যাকে আমি দেখতে পাচ্ছিলাম না, কিন্তু সে অবিকল আমার কণ্ঠে আমার নাম ধরে ডাকছিল। অজানা আতঙ্কে আমার অবস্থা খারাপ হতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে হঠাৎ বিদ্যুৎ চলে এলো, আর চারপাশ আলোকিত হতেই আমার ভয়টা ধীরে ধীরে কমতে শুরু করলো। আমি তখন নিজেকে বোঝালাম গরমের কারণে হয়তো আমার হ্যালুসিনেশন হয়েছে। এটা নিছকই আমার মনের কল্পনা, আর কিছু না। আমি নিজেকে প্রশ্ন করলাম, আমি কোনো ভুল শুনিনি তো, নাকি আমার কান বাজছিল? এভাবেই আমি ব্যাপারটা উপেক্ষা করলাম। এর পরের ঘটনা ঘটল আমার ছেলেকে নিয়ে। তখন ওর বয়স 5 বছর হবে। এক রবিবারের সন্ধ্যার ঘটনা। ছুটির দিন হওয়ায় আমি বাড়িতেই ছিলাম। আমার ছেলে বাইরের লবিতে তার খেলনা নিয়ে খেলছিল। হঠাৎ সে খেলা থামিয়ে উঠে দাঁড়ালো এবং লবিতে দৌড়াতে শুরু করলো। সে লবির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়াচ্ছিল আর জোরে জোরে চিৎকার করছিল, বাবা থামো, বাবা দাঁড়াও। আমি তো ঘরের ভেতরে বসেছিলাম। আমি অবাক হয়ে গেলাম, সে কাকে বাবা বলে ডাকছে, কার পেছনে দৌড়াচ্ছে? আমি তো এখানেই আছি। আমি দ্রুত ঘর থেকে বেরিয়ে লবিতে এসে দেখি আমার ছেলে সিঁড়ির দিকে দৌড়াচ্ছে। আমি এক মুহূর্ত দেরি না করে তার পেছন পেছন দৌড়ালাম। যখন আমি ওকে ধরলাম তখন সে একবার আমার মুখের দিকে তাকাচ্ছিল, আবার
লবির অন্যদিকে শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল, তাকে আর কিছু বলার প্রয়োজন ছিল না। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম যে আমার ছেলে আমার মতোই কাউকে দেখছে, যাকে সে বাবা বলে সম্বোধন করছে এবং পেছন পেছন অনুসরণ করছে। শুধু এই কথাটা ভাবতেই আমার শরীর ভয়ে কাঁটা দিয়ে উঠল। যদি সেদিন ছুটি না থাকতো আর আমি বাড়িতে না থাকতাম, আমার ছোট্ট ছেলেটা এইভাবে সিঁড়ির দিকে দৌড়াতো, তাহলে সে তো যে কোনো মুহূর্তে সিঁড়ি থেকে নিচে পড়ে যেতে পারত। আর সেটা যে কত ভয়াবহ একটা দুর্ঘটনার দিকে যেত তা ভাবতেই আমার বুক কেঁপে উঠছিল। এখন এই বাড়িতে থাকাটা আমার কাছে ক্রমশ ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু আমার বাধ্যবাধকতা ছিল এমন যে আমার কাছে আর কোনো বিকল্প রাস্তাও খোলা নেই। যদি আমি এই বাড়ি ছেড়ে দেই তাহলে আমি কোথায় যাব? আমার চাচারা এতটাই জেদি ছিলেন যে তারা বাড়ি বিক্রি করতেও রাজি হচ্ছিলেন না, আবার আমাকে আমার প্রাপ্য টাকাও দিচ্ছিলেন না। তাই আমার জন্য এমন কোনো অবস্থা ছিল না যে মাথার ওপরে একটা ছাদ আছে সেটাকে হারাবো। আপনারা হয়তো ভাবছেন আমি আমার চাচার বাড়িতে একাই থাকছি, তাহলে আমার মা আর ভাই বোনেরা কোথায়? আসলে ঘটনা হলো, আমার বাবার মৃত্যুর পর থেকে আমার মা বোনদের নিয়ে মামার বাড়িতে থাকতে শুরু করেছিলেন। যতদিন আমার বিয়ে হয়নি ততদিন আমিও মামার বাড়িতেই থাকতাম। বিয়ের পর আমি একটা আলাদা বাড়ি ভাড়া নিয়েছিলাম, কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সেই ভাড়া বাড়িও আমাকে বাধ্য হয়ে ছাড়তে হয়। আর আমার মামা তার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি সেখানে বিয়ে না করে নিজের পছন্দে বিয়ে করে ফেললাম। এই কারণে আমার মা, বোনেরা আর মামা সবাই আমার উপরে ভীষণ ক্ষুব্ধ হয়েছিলেন এবং আমার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন। তাই আমার কাছে আর কোনো উপায় ছিল না, একমাত্র রাস্তা ছিল আমার পৈতৃক বাড়িটিতে থাকা, যেখানে যতই ঝগড়াঝাটি হোক, বিপদ আসুক, আমাকে থাকতেই হবে। এই বাড়িটায় একটা কমন ওয়াশরুম ছিল। এমন নয় যে প্রত্যেকটা ঘরের সঙ্গে আলাদা আলাদা করে বাথরুম। একেবারে নিচতলায় 2-3টা ওয়াশরুম একসঙ্গে তৈরি করা হয়েছিল। বাড়ির সবাইকে সেখানেই যেতে হতো। এক রাতের ঘটনা, তখন প্রায় রাত 2টা বাজে। আমার হঠাৎ করে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হলো। রাত 2টোর সময় 3 তলা থেকে একেবারে নিচতলা পর্যন্ত নামতে হবে। বাড়ির সিঁড়িগুলো রাতের বেলা প্রচণ্ড অন্ধকার হয়ে থাকতো। ওপরের লাইটগুলো বেশিরভাগ সময়ই ফিউজ হয়ে পড়ে থাকতো। আমার চাচারা সেগুলো ঠিক করতেন না, আর আমারও এত টাকা ছিল না যে আমি এসবের পেছনে খরচ করতে পারি। তাই আমি মোবাইলের টর্চ জ্বালিয়ে সাবধানে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। আমি খুব ধীরে ধীরে নিচে নামছিলাম। নিচতলার কাছাকাছি আসতেই ওখানকার বাথরুম থেকে কিছু আওয়াজ আমার কানে এলো। মনে হচ্ছিল বাথরুমের ভেতরে কেউ আছে। শীতের রাত হওয়ায় সামান্য শব্দও অনেক বেশি জোরালো শোনায়, তাই নিচতলার বাথরুমের আওয়াজ ওপর পর্যন্ত আসছিল। আমি প্রথমে সিঁড়ির ওপরেই কিছুক্ষণ অপেক্ষা করলাম। ভাবলাম নিচে যে বাথরুম ব্যবহার করছে সে কাজ শেষ করে বেরিয়ে আসুক, তারপর আমি যাব। কিন্তু ভেতরের আওয়াজ থামছিলই না, একটানা পানি পড়ার শব্দ। আমার মনে হলো হয়তো কেউ পানির কল খোলা রেখে চলে গেছে। এই ভেবে আমি নিচের দিকে নামতে শুরু করলাম। আমি নামতে নামতে বুঝতে পারলাম পানি চলার আওয়াজটা আরো স্পষ্ট হচ্ছে। সাধারণত পানির ট্যাপ থেকে যখন অনেকক্ষণ ধরে পানি পড়ে তখন এক ধরনের শব্দ হয়, কিন্তু এটা ছিল অন্য রকম আওয়াজ, যেন কেউ বালতি দিয়ে বারবার পানি ঢালছে। আমি মনে মনে ভাবছিলাম, এত রাতে কি এমন করছে? আমি যখন নিচে পৌঁছালাম তখন দেখলাম বাথরুমের লাইট জ্বলছে, আর বাথরুমের ভেতর থেকে শুধু পানি ঢালারই আওয়াজ নয়, দরজার নিচের সামান্য ফাঁকা জায়গা দিয়েও একটা ছায়া নড়াচড়া করছে, যেন ভেতরে কেউ আছে এবং সে পায়চারি করছে। আমাদের বাড়িতে মোট 4টা বাথরুম ছিল। 2টো বাথরুম ছিল শুধু গোসলের জন্য, আর বাকি 2টো ছিল অন্যান্য কাজের জন্য। তার মধ্যে একটা বাথরুম আগে থেকেই খারাপ ছিল, হয়তো সেটার কমোড ব্লক হয়ে গিয়েছিল। সেই কারণে ব্যবহার করার জন্য একটা বাথরুমে অবশিষ্ট ছিল, যা বাড়ির সবাই ব্যবহার করত। আমি দরজায় হালকা টোকা দিয়ে জিজ্ঞেস করলাম, ভেতরে কে? কিন্তু ভেতর থেকে কোনো উত্তর এলো না। আমি আবার অপেক্ষা করতে লাগলাম। বারবার দরজায় টোকা দেয়াটা আমার কাছে অভদ্রতা মনে হচ্ছিল, কিন্তু আমার অবস্থা এতটাই খারাপ ছিল যে আর ধৈর্য ধরে রাখা সম্ভব হলো না। মনে হচ্ছিল যে ভেতরে থাকুক সে দ্রুত দরজাটা যেন খোলে এবং আমাকে ভেতরে ঢুকতে দেয়, কিন্তু ভেতরে যে ছিল তার বাইরে আসার কোনো লক্ষণই
তখন পর্যন্ত দেখা যাচ্ছিল না। আমি ওভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় 15 মিনিট অপেক্ষা করলাম। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। দরজায় সজোরে ধাক্কা দেয়ায় হঠাৎ করেই দরজাটা খুলে গেল। আমি যা দেখলাম তা দেখার জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু পর মুহূর্তেই আমি এক চরম বিস্ময়ের সাথে দেখলাম আমার স্ত্রী বাথরুম থেকে বেরিয়ে আসছে। তার রক্তবর্ণ চোখ আমার দিকে তাকিয়ে আছে। আমি অবাক হয়ে আমার স্ত্রীকে বললাম, তুমি এখানে কি করে এলে? তুমি তো পুরো ঘুমাচ্ছিলে। সে আমার কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল। আমি ওয়াশরুমে ঢুকলাম। সেই সময়ও আমি ভাবছিলাম হয়তো ওপরের ঘরে অন্ধকার ছিল, আমি বিছানায় ঠিকমতো খেয়াল করতে পারিনি। হয়তো আমার স্ত্রী বিছানাতে ছিলই না। আমি দ্রুত ওয়াশরুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে ওপরে চলে এলাম। ওপরে উঠে দেখি আমার স্ত্রী গভীর ঘুমে আচ্ছন্ন। আমার মনে হলো হয়তো সে নিচে থেকে এসে আবার ঘুমিয়ে পড়েছে। সকালে যখন আমার ঘুম ভাঙল তখন আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, তুমি কি রাত 2টার পর ওয়াশরুমে গিয়েছিলে? সে অবাক হয়ে বলল, না তো, তুমি তো জানোই রাতে আমি যখনই বাথরুমে যাই তোমাকে সঙ্গে নিয়ে যাই। ওর কথা শুনে আমার মনে পড়ল আমার স্ত্রী তো সাধারণত রাতে একা বাথরুমে যায় না। কখনো জরুরি প্রয়োজন পড়লে সে অবশ্যই আমাকে ঘুম থেকে তুলে নিবে। এই কথাটা মনে আসতেই আমার ভেতরটা কেমন যেন হিমশীতল হয়ে গেল। যদি আমার স্ত্রী রাতে নিচে না গিয়ে থাকে তাহলে আমি যাকে দেখেছি সে কে? আমি এই ব্যাপারে আমার স্ত্রীকে আর কিছু জিজ্ঞেস করলাম না, কারণ ও ভয় পেতে পারে। আমিও ভয় পাচ্ছিলাম যদি আমি ওকে সবকিছু খুলে বলি তাহলে ও আতঙ্কিত হয়ে পড়বে। সে আগে থেকেই অনেক ভয়ে আছে। এমন ঘটনা শুনলে আরো নিশ্চিত হবে যে সেদিন সে আমার মতো যাকে দেখেছিল সে সত্যিই আমি নই। এখন আমি খুব গুরুত্বের সঙ্গে ভাবতে শুরু করলাম এই বাড়ি থেকে আমাদের বের হতেই হবে, কারণ এখানে থাকাটা আর কোনোভাবেই নিরাপদ নয়। কিন্তু এরপর এমন একটা ভয়াবহ ঘটনা ঘটল যার পর আমরা আর এক মুহূর্ত ওই বাড়িতে থাকতে পারলাম না। আমার স্ত্রী তার বাড়ির লোকজনদের অনেক বুঝিয়ে সুঝিয়ে আমাদের সম্পর্কটা মিটমাট করিয়ে নিল, আর আমি আমার স্ত্রী আর ছেলেকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে চলে গেলাম। এটি শেষ ঘটনা যা শুনলে আপনাদেরও গায়ে কাঁটা দিয়ে উঠবে। আমার এক বন্ধুর বিয়ে ছিল, তাই আমি, আমার স্ত্রী, আমার ছেলে, আমরা 3 জন মিলে বিয়েতে গিয়েছিলাম। রাতে ফিরতে ফিরতে আমাদের অনেক দেরি হয়ে গিয়েছিল। আমি যখন ফিরলাম তখন রাত প্রায় 12:30। আমার চাচা বাড়ির মূল দরজাটা খুললেন। আমাকে দেখেই তিনি অবাক হয়ে বললেন, তোমরা আবার ফিরে এসেছো? আমি জিজ্ঞেস করলাম, মানে? আবার ফিরে এসেছি মানে? বুঝলাম না, কি বলছেন চাচা? চাচা বললেন, তোমরা তো একটু আগেই বাড়ি ফিরে এলে। আপনি কি বলছেন এসব? আমরা তো এইমাত্র আসলাম। আমার চাচাও বেশ বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন। তিনি মাথা চুলকাতে চুলকাতে ভেতরে চলে গেলেন। কিন্তু আসল ঘটনা কি ছিল তা আমি আপনাদের বলছি। আমি আমার মোটরসাইকেলটা পার্ক করলাম। আমার ছেলেটা তখন গভীর ঘুমে অচেতন। আমি ওকে কোলে তুলে নিলাম। এরপর আমি আমার স্ত্রীর হাত ধরে সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করলাম। আমরা যতই সিঁড়ি বেয়ে উপরে উঠছিলাম ওপরের ঘর থেকে কেমন একটা আওয়াজ আসছিল। মনে হচ্ছিল ভেতরে কেউ কথা বলছে। আমি অবাক হয়ে আমার স্ত্রীর দিকে তাকালাম। সে ভয়ার্ত দৃষ্টিতে আমার দিকে তাকালো। তারপর আমরা খুব সাবধানে পা টিপে টিপে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। আমরা যখন 3 তলায় পৌঁছালাম তখন বুঝতে পারলাম সেই কথা বলার আওয়াজটা আমাদের ঘর থেকেই আসছে। ঘরের দরজার নিচ দিয়ে ছোট্ট ফাঁকা যে জায়গাটি রয়েছে তার ভেতর দিয়ে লাইটের আলো দেখা যাচ্ছিল। কিন্তু এই মুহূর্তে আমার ঘরে তো অন্য কারো থাকার কথা নয়। আমি ঘরের তালার দিকে তাকালাম। এটা একটা পুরনো ধাঁচের বাড়ি ছিল, তাই বাইরের ঘরগুলো তালা লাগানোর ব্যবস্থা ছিল। আমি তো সেই ঘরের দরজায় নিজ হাতে তালা লাগিয়ে গিয়েছিলাম, যা তখনও একইভাবে লাগানো অবস্থায় আছে। তার মানে কেউ তালা খোলেনি, তবুও ভেতরে আলো জ্বলছে। আমার স্পষ্ট মনে আছে আমি ঘর থেকে বেরোনোর সময় বাল্বটা বন্ধ করে গিয়েছিলাম। কিন্তু এসব চিন্তা বাদ দিলেও ভেতর থেকে যে কথা বলার আওয়াজ আসছে সেটা কার? আমার স্ত্রী ভয়ে আমার হাত চেপে ধরে, ইশারা করছিল যেন আমি কোনো ঝামেলা না করি। আমি ফিসফিস করে আমার স্ত্রীকে বললাম, ভেতরে আমাদের কোনো চাচাতো ভাই নয় তো? ওরা হয়তো আমাদের তালার নকল চাবি বানিয়ে ফেলেছে, আর তোমার যে সামান্য কিছু গয়না আছে সেটা বের করার চেষ্টা করছে। আমার মাথায় এটা আসেনি যে যদি ভেতরে আমার কোনো চাচাতো ভাই থাকতো তাহলে সে বাইরে থেকে আবার তালা লাগাবে কিভাবে। আমি আমার স্ত্রীর হাত ধরে সাহস দেওয়ার চেষ্টা করলাম। আমার অন্য হাতে আমার ঘুমন্ত ছেলে।
আমি স্ত্রীর হাত ছেড়ে দিয়ে পকেট থেকে চাবি বের করে তালা খুলতে শুরু করলাম। ভেতর থেকে তখনও কথা বলার আওয়াজ আসছিল। আমি তালাটা খুললাম, তারপরে দরজার ছিটকিনিটা নামিয়ে দুটো কপাট এক ঝটকায় খুলে দিলাম। এরপর যে দৃশ্যটা আমি দেখলাম, বিশ্বাস করুন, সেটা দেখার পর আমার স্ত্রী প্রথমে শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে চিৎকার দিয়ে দৌড়ে পালিয়ে গেল। তারপর আমিও তার পেছন পেছন দৌড় দিলাম। আমার ছেলেটা কোনো মতে আমার হাত থেকে পড়ে যাওয়া থেকে বাঁচল। আপনারা বিশ্বাস করতে পারবেন না, ঘরের ভেতরে হুবহু আমার মতো দেখতে একটা লোক আর একদম আমার স্ত্রীর মতো দেখতে একটা মেয়ে বিছানায় বসেছিল, আর আমাদের ছেলের মতোই একটা ছোট বাচ্চাও সেখানে ছিল, ঠিক ওই বয়সের। তাদের মাঝখানে সে বিছানায় বসে খেলা করছিল। আমরা দরজা খোলার সঙ্গে সঙ্গে ওরা দুজন আমাদের দিকে তাকালো। তারপর কি হলো আমরা কিছুই জানি না। আমরা পাগলের মতো সিঁড়ি দিয়ে নিচে নেমে দৌড়াতে লাগলাম। আমার স্ত্রী তো নিচে নামতে নামতে 2-3টা সিঁড়ি থেকে পড়েই গিয়েছিল। আমাদের এই চিৎকার আর দৌড়াদৌড়ির শব্দ শুনে আমাদের সব চাচাচিরা ঘর থেকে বেরিয়ে এলেন। আমরা ভয়ে এতটাই স্তব্ধ হয়ে গিয়েছিলাম যে কিছুই বলতে পারছিলাম না, শুধু কাঁপা কাঁপা হাতে ওপরের দিকে ইশারা করছিলাম। আমাদের 3-4 জন চাচাতো ভাই সঙ্গে সঙ্গে ওপরের দিকে ছুটে গেল। ওপরে গিয়ে কিছুক্ষণ পর তারা ফিরে এসে বলল, কি হয়েছে? ওপরে তো কেউ নেই, তোমরা ভয় পাচ্ছ কেন? এতগুলো লোককে একসঙ্গে দেখে আমরাও কিছুটা সাহস ফিরে পেলাম। আমি যখন আমার চাচাতো ভাইদের সঙ্গে নিয়ে আবার উপরে গেলাম, তখন দেখলাম পুরো ঘরটা নিকষ কালো অন্ধকারে ডুবে আছে। সেখানে কারো কোনো চিহ্ন নেই। যদি এই ঘটনাটা আমি শুধু একা দেখতাম বা আমার স্ত্রী দেখত, তাহলে আমরা হয়তো বলতে পারতাম যে এটা আমাদের দেখার ভুল। কিন্তু আমরা দুজনেই একসঙ্গে একই জিনিস দেখেছি, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এই ঘটনার পর আমরা এক মুহূর্ত সেখানে থাকিনি। আমরা সোজা আমাদের শ্বশুর বাড়িতে চলে গিয়েছিলাম। তারপর আর কখনো আমাদের সেই ছায়া সঙ্গীদের দেখা যায়নি। এখন আল্লাহই ভালো জানেন যে ওই বাড়িতে সত্যিই কোনো জিন ছিল কিনা যারা আমাদের রূপ ধরে এসেছিল, নাকি আমাদের ওপর কেউ কোনো জাদু করেছিল, কারণ আমরা আমাদের ছায়া সঙ্গীদের দেখতে পাচ্ছিলাম। এই ব্যাপারে আমি আজও সঠিক করে কিছু বলতে পারছি না, কিন্তু হ্যাঁ, যে আমি সঠিকভাবে নিশ্চিতভাবে বলতে পারি তা হলো সেদিন আমি শুধু আমার নিজের নয়, আমার স্ত্রীর আর আমার ছোট ছেলের কারিন জিন বা ছায়া সঙ্গী দেখেছি। আজও যখন সেই ভয়াবহ দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে ওঠে, তখন ভয়ে শরীর কাঁপতে শুরু করে। এই ছিল আলিফ ভাইয়ের ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজ বিদায় নিচ্ছি, ফিরে আসব নতুন কোনো এপিসোডে। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে এত ভয় পাওয়া, নিজের কারিন জিন বা ছায়া সঙ্গীদের দেখে ফেলা, এরপরে আপনাদের কখনো মনে হয়নি যে এই ব্যাপারটা কোনো হুজুরের সাথে বা কারোর সাথে শেয়ার করা উচিত, জেনে নেওয়া উচিত আসলে সমস্যা কোথায়? কেউ যদি আপনাদের উপরে কোনো জাদু করে থাকে, ব্ল্যাক ম্যাজিক করে থাকে বা অন্য কোনো কিছু করে থাকে, তাহলে সেটাও জানা যে আসলে কে এই কাজটি করেছে এবং এটার সমাধান কি। হয়তো আপনারা বাড়ি ছাড়ার পরে এই সমস্যাগুলো আর ফিরে আসেনি বলে আপনারা আর এতটা এই ব্যাপারগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করতে চাননি, তবু জানতে ইচ্ছা করলো। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাচ্ছি, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর তলে থাকেন। আমি জামিল, কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা থেকে লিখছি, আর ঘটনাটি সংগ্রহ করেছি আমি, মুসাফির, তুষার, নাফিস ও রিফাত। স্টুডিওতে এসে শেয়ার করা সম্ভব না বলে লিখে পাঠাচ্ছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আমি 2016 সাল থেকে ভূত এফএমের নিয়মিত শ্রোতা, পরবর্তীতে ভূত.com। এর আগে কয়েকটা ঘটনা ভূত এফএমে শেয়ার করেছি, কোনো কারণে হয়তো তা সিলেক্টেড হয়নি। এবার আমার চাচার পরিবারের সাথে ঘটে যাওয়া একটা মর্মান্তিক ঘটনা শেয়ার করছি। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। সঙ্গত কারণে তাদের নামগুলো শেয়ার করছি না। বলে রাখা ভালো যে আমাদের বাড়ি দৌলতপুর থানা ফিলিপনগর ইউনিয়নের পদ্মা নদীর তীরে অবস্থিত। মূল ঘটনায় যাওয়ার আগে আমার চাচার বাড়ির বিবরণ দেই। বাড়ির পেছনে পদ্মা নদীর শাখা বয়ে গেছে এবং বাড়ির সামনে একটি তাল গাছ রয়েছে। গাছ থেকে 40-45 কদম গেলেই গ্রামের লোকাল রাস্তা।
এবার সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি আজ থেকে প্রায় 7 বছর আগের। আমার চাচা একজন ব্যবসায়ী, পাশাপাশি তার মাছ ধরার প্রচুর নেশা। মাছ ধরতে গিয়ে ঘটে যাওয়ার লোমহর্ষক ঘটনা এবার চাচার মতো করে শেয়ার করছি। সাল 2015, দিনটি শনিবার। প্রতিদিনের মতো আজও আমি এবং আমার পার্টনার আমজাদ ভাইকে সাথে নিয়ে ট্যাটা দিয়ে মাছ ধরতে যাই। ট্যাটা দিয়ে মাছ ধরতে হলে একজনকে নৌকা চালাতে হয় এবং আরেকজন লাইটের আলো দিয়ে ট্যাটা দিয়ে মাছ ধরে। প্রতিদিনের মতো আজও আমরা মাছ ধরতে গিয়েছিলাম। কে জানতো আজকের রাতটা আমাদের অন্ধকারময় এক বিভীষিকা রাতের সম্মুখীন করে দেবে। রাত যখন 8টা বাজে, আমি এবং আমজাদ ভাই একসঙ্গে মাছ ধরার উদ্দেশ্যে নৌকা নিয়ে বের হলাম। নদীর ওপারে পৌঁছানোর পর আমরা মাছ ধরা শুরু করি। বেশ কিছুক্ষণ মাছ ধরার পর হঠাৎ দেখি যে সামনে একটা কফিন ভাসছে। কৌতূহল বশত আমি কফিনটার কাছে যেতে চাই, কারণ কফিনের ভেতরে কি আছে তাই নিয়ে কৌতূহল। যেমন বলা তেমন কাজ। আমি নৌকা ভিড়িয়ে কফিনের কাছে গিয়ে দেখলাম যে অনেক পুরাতন একটা কফিন, কিন্তু এর কালারটা ছিল একদম অন্যরকম এবং কিছু ভিন্ন ভাষায় লেখা, যা আমরা বুঝতে পারিনি। আমজাদ ভাই অবাক দৃষ্টিতে তাকিয়ে বলছে, এরকম কফিন কখনো কোথাও দেখেছ? উত্তরে আমি বললাম, না। আমরা দুজনেই অবাক হয়ে দেখলাম কফিনের পাশটা কিছুটা ভাঙা। আমি আমার হাতে থাকা ট্যাটা দিয়ে কফিনের উপর আঘাত করতেই কফিনটা ভেঙে তলিয়ে যায়। আমি কিছু মনে না করে মাছ ধরা শুরু করি। এর কিছুক্ষণ পরেই দেখি অস্বাভাবিক বড় কিছু মাছ আমাদের নৌকার চারপাশে ঘুরছে। আমজাদ ভাই আমাকে বলল, নৌকা ঠিক রেখেছি, তুমি মাছগুলো ধরার চেষ্টা করো। আমজাদ ভাইয়ের কথা শুনে আমি আমার হাতে থাকা ট্যাটা দিয়ে একটা মাছকে আঘাত করি এবং নিশ্চিত হই মাছটা ট্যাটায় গেঁথে গেছে। যখন ট্যাটা সহ মাছটা উঠাতে যাই, দেখি মাছের বদলে এক টুকরো কাঠ উঠে এসেছে। কাঠের ওপরের লেখা এবং রং দেখে বুঝতে পারি এটা সেই কফিনের ওপরের অংশ। এটা দেখে আমরা দুজনেই অবাক হই। প্রথমে নদীর পাড়ে কয়েকটা শেয়ালের ডাক দূর থেকে ভেসে আসছিল। হঠাৎ দেখি অনেকগুলো শেয়াল আমাদের পাশে জড়ো হয়েছে এবং উচ্চ স্বরে ডাকাডাকি করছে। সেদিকে লাইট মেরে দেখি শেয়ালগুলোর চোখ দিয়ে আগুনের শিখা বের হচ্ছে। দেখে মনে হচ্ছিল এখনই আমাদের ছিঁড়ে খাবে। এই অবস্থা দেখে আমি আমজাদ ভাইকে বললাম, ভাই দ্রুত চলেন এখান থেকে। বলতে না বলতেই দেখি শেয়ালগুলো আমাদের দিকে এগিয়ে আসছে। এই দেখে শরীরের সমস্ত শক্তি দিয়ে নৌকা চালিয়ে উচ্চস্বরে দোয়া দুরুদ পাঠ করে নদী পার হয়ে আসি। যথারীতি নৌকা ঘাটে বেঁধে দুজন বাড়ি ফিরে আসি। ঘটনা এখানে শেষ হলে পারত, কিন্তু কে জানতো এখান থেকেই আমাদের পরিবারের দুর্ভোগ শুরু। যথারীতি আমি বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে বলি মাছগুলো কেটে সুন্দর করে রেখে দিতে। বলে রাখা ভালো, আমার একটি ছেলে আছে, বয়স আনুমানিক 22-23 বছর, এবং আমার স্ত্রীর ডায়াবেটিস আছে। তাই প্রতিদিন ফজরের নামাজের পর আমার স্ত্রী হাঁটতে বের হয়। ওই দিন আমার স্ত্রী হাঁটতে বের হলে তার সাথে আরও একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। আমি তার মতো করে ঘটনাটি শেয়ার করছি। আমি মাছ কেটে ফ্রিজে রাখার পর ঘুমোতে চাই। কিছুক্ষণ ঘুমানোর পর আমি বুঝতে পারি যে ভোর হয়ে গেছে, এখন আমার হাঁটতে যাওয়া উচিত। যেই ভাবা সেই কাজ। আমি ঘুম থেকে উঠে হাঁটার সাথী সাদিয়াকে কয়েকবার ডাকি, তার কোনো সাড়া পাওয়া যায় না। যথারীতি হাঁটা শুরু করি। কিছুক্ষণ হাঁটার পর আমি কাউকে দেখতে পাই না। হঠাৎ দেখতে পাই দূরে একজন মেয়ে দাঁড়িয়ে আছে। আমি সাদিয়া ভেবে গিয়ে দেখি তার সাথে একজন বাচ্চা নদীর তীরে দাঁড়িয়ে নদীর পানির দিকে তাকিয়ে আছে। আমি সাদিয়া ভেবে বললাম, সাদিয়া তুই কখন আসলি? সে কোনো কথা বলল না। আমি কিছুটা অবাক হলাম। আরো কাছে গিয়ে সাদিয়াকে বললাম, একসঙ্গে হাঁটতে যাই চল। এবারও কোনো কথা শুনলাম না। ভালো করে লক্ষ্য করে দেখলাম যে আমি যাকে সাদিয়া ভাবছি সে আসলে সাদিয়া না। সাদিয়া হলে আমার ডাকে সাড়া দিত, কিন্তু সে সাড়া দিচ্ছে না। আমি আরো কাছে গিয়ে ভালো করে লক্ষ্য করে দেখলাম তার সমস্ত শরীর দেখতে গিয়ে পায়ের দিকে নজর গেল, এবং যেটা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। পায়ের পাতা, পা কোনো কিছুই স্বাভাবিক না। সে নদীর দিকে তাকিয়ে আছে, কিন্তু তার পা উল্টো দিকে ঘোরানো। সে আমার দিকে কর্কশ একটা হাসি হাসল। তার চেহারা দেখে মনে হচ্ছিল অনেক দিন পানির নিচে থাকার কারণে বিভৎস চেহারা হয়েছে। গায়ে এবং হাতের অংশে কিছু জায়গা যেন
খুব লেগেছে। আমি যত রকম দোয়াদুরুদ জানি পড়তে শুরু করলাম এবং সমস্ত শক্তি দিয়ে দৌড়ে আমি বাড়ি পৌঁছাতে চাইলাম। বাড়ি ফিরে দেখি আমার হাজবেন্ড তখনও ঘুমাচ্ছে। ডেকে তুলে সবকিছু বললাম। এরপর আমি বুঝতে পারলাম যে আমাদের পরিবারের সঙ্গে খুব খারাপ কিছু ঘটতে চলেছে। সে রাত্রে আর কিছু হলো না। পরের দিন সকালে এই ব্যাপারটা নিয়ে আমজাদ ভাইয়ের সঙ্গে আলোচনা করি। আমজাদ ভাই বলে, আমার সঙ্গে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে। আমি বাড়ি আসার পর আমার নাম ধরে বাইরে থেকে কেউ একজন ডেকেছে। এই ঘটনা ঘটার পর আমি এবং আমজাদ ভাই এক কবিরাজের কাছে যাই এবং তিনি আমাদেরকে বলেন, তোমরা মাছ ধরতে গেছো সেটা কোনো সমস্যা না, তুমি যে কফিনটা দেখেছো সেটা আঘাত করে ভাঙাটা তোমাদের একেবারেই উচিত হয়নি, তোমাদেরকে ছাড়বে না। কবিরাজ তার মতো করে রিচুয়াল করে তাবিজ দিয়ে দেয় এবং পরিবারের সবাইকে এই তাবিজ পড়তে বলে, রাখতে বলে, হারানো যাবে না। এরপর কিছুদিন ভালোই কাটছিল। একদিন আমার ছেলে বলল যে, আব্বু, আমি বন্ধুদের সঙ্গে পিকনিকে যাব। কোন রকম সমস্যা না হওয়ার কারণে আমি সেই রাতে আমার ছেলেকে পিকনিকের জন্য টাকা দিলাম। সেই রাতে আমার ছেলের সাথে একটা মর্মান্তিক ঘটনা ঘটে যায়। আমি আমার ছেলের ভাষাতেই সেই ঘটনাটা বর্ণনা করতে চাই। আমরা 5 বন্ধু মিলে পিকনিক করব। পিকনিকের খাবারের জন্য আমরা মাংস ও খিচুড়িকে বাছাই করলাম। যেই ভাবা সেই কাজ, যথারীতিভাবে মাংস ও খিচুড়ি রান্না শেষ করে খাওয়া দাওয়া শুরু করব। সেই সময় আমার এক বন্ধু বলে উঠল, তোর হাতে কিসের তাবিজ বাঁধা, কেন বেঁধেছিস? একজনের সুরে সকল বন্ধু বলে উঠল, আসলে তো তাবিজ কেন বেঁধেছিস, খুলে ফেল। আমি না করতে করতেই বন্ধুরা একত্রিত হয়ে তাবিজটা খুলে ফেলে। তখনও কিছু মনে হয়নি। কে জানতো এই তাবিজটি না থাকার ফলে সবকিছু হারিয়ে ফেলবো। যথারীতি পিকনিকের খাওয়া দাওয়া শেষ করে সকলে মিলে প্ল্যান করলাম যে আনিস চাচার গাছে ডাব আছে, ডাব খেতে হবে। এর মধ্যে আমি শুধু গাছে উঠতে পারি। প্রথমে আমি রাজি হলাম না, কিন্তু অনেকে জোরাজুরিতে শেষ পর্যন্ত রাজি হতে হলো। যেমন কথা তেমন কাজ। ডাব গাছের নিচে গিয়ে যথারীতি ডাব গাছে উঠি এবং গাছ থেকে 5টি ডাব পাড়ার পর আমি নিচে নেমে আসি। আমি বলি যে ডাব খাওয়ার পর তোরা আমাকে বাসায় পৌঁছে দিবি। বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পর বাড়ির কাছাকাছি এসে আমি বললাম যে তোরা চলে যা, আমি একাই যেতে পারবো। আমি তাল গাছের কাছে যেতে না যেতেই দেখি আমার সামনে দিয়ে নিস্তব্ধতাপূর্ণ গরম বাতাস বইছে। বাতাসের মধ্য দিয়ে সামনের দিকে অগ্রসর হতে আমি দেখি সামনে একজন মহিলা দাঁড়িয়ে আছে। সে আমাকে বলছে, বাবা দেখো, আমার ছেলে মারা গেছে, তাকে দাফন করার ব্যবস্থা করতে হবে। কিছু দূর এগিয়ে আমি দেখলাম যে সত্যি একটা ছেলের লাশ রাস্তায় খাটিয়ার ওপরে রাখা। আমি ছেলেটার মুখ দেখার জন্য এগিয়ে গেলাম। দেখলাম যে ছেলেটার সমস্ত শরীর কাফন দিয়ে পেঁচানো। আমি কাফনের কাপড়টি মুখের কাছ থেকে সরিয়ে যা দেখি তা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। দেখি যে ছেলেটির মুখ ফ্যাকাশে, বিভৎস। আমি আর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরে আমি নিজেকে আবিষ্কার করি আমার বিছানার ওপর। আমি কিছুদিন জ্বরে ভুগি। সবকিছু আমার মা বাবাকে খুলে বলি। আমার মা বাবা আমাকে নিয়ে কবিরাজের শরণাপন্ন হন। কবিরাজটি বলেন, তোমার তাবিজ কি খুলে ফেলা উচিত হয়নি। এখন আমি কিছুই করতে পারবো না। বড় হুজুরের সন্ধান দিতে পারি, সেখানে গেলে হয়তো বা ঠিক হয়ে যেতেও পারো। এরপর আমরা বাড়িতে ফিরে আসি। সেদিন রাত হয়ে যাওয়ার ফলে সেদিন আর হুজুরের কাছে যাওয়া হয়নি। আমি এবং আমার স্ত্রী আলোচনা করছিলাম যে কালকে হুজুরের কাছে যাব। পরদিন সকালে ঘুম থেকে উঠে ছেলের ঘরে গিয়ে যা দেখি তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমার ছেলের মৃতদেহ পড়ে আছে, তার মাথা নেই। এই দেখে আমার স্ত্রী জ্ঞান হারিয়ে ফেলে। আমাদের পরিবারে শোকের ছায়া নেমে আসে। এসব কিছু দেখে আমি মনে মনে ভাবছিলাম, এই সব কিছু আমার জন্যই হয়েছে। ছেলের দাফন কাফন শেষ করে কিছুদিন খুব খারাপ সময় কাটছিল। তবে কবিরাজের কথায় আমি সেই হুজুরের শরণাপন্ন হই। হুজুরকে সবকিছু খুলে বলি। হুজুর আমাকে বলে, তোমার উচিত ছিল না সেই কফিন এবং মাছটিকে আঘাত করা। সেই কফিনে গলায় দড়ি দেয়া একজন মহিলার লাশ ছিল। বহু আগে একজন মহিলা তার স্বামীর অত্যাচারে গলায় দড়ি দেয় এবং তার স্বামী তার ছেলেকেও নদীর পানিতে ছুঁড়ে ফেলে। পরে স্বামী নিজেও আত্মহত্যা করে। তোমার ছেলেকে হত্যা করে মহিলার আত্মা তার সন্তানের প্রতিশোধ নিয়েছে। সেই মহিলার আত্মা তোমাদের কাউকে ছাড়বে না। হুজুর, এর থেকে বাঁচার উপায় কি? তোমরা যে কফিনটাকে আঘাত করেছিলে সেটাকে খুঁজে বের করো। পুড়িয়ে দিলে সব সমস্যা মিটে যাবে।
কফিনটা পুরাতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আমি এই তাবিজটা দিচ্ছি, এর ফলে আর কোনো সমস্যা থাকবে না। হুজুরের কথা শুনে আমি এবং আমজাদ দুজনেই কফিনটা উদ্ধার করতে যাই। যেখানে কফিনটা ডুবেছিল সেখানে যাওয়ার পর অনেক কর্কশ কণ্ঠে গোঙানির আওয়াজ আসে। অনেক খোঁজাখুঁজির পর আমরা কফিনটা খুঁজে পাই। কফিনটা নৌকায় তুলে নেওয়ার পর দেখি নদীর পানিতে অনেক ঢেউ খেলছে, যার ফলে নৌকা ভেড়ানো অসম্ভব হয়ে পড়ে। অনেক দোয়াদুরুদ পড়ে আমরা নৌকা ভেড়াতে সক্ষম হই। কফিনটা যখন পোড়ানো হয় তখন আমার ছেলের কণ্ঠে কেউ একজন কথা বলে ওঠে, বাবা, এইভাবে আমাকে পুড়িয়ে চলে যাচ্ছ? এরপর বাড়িতে ফিরলে আমজাদ ভাই খেয়াল করে তার কাছে তাবিজটি নেই। তার কিছুদিন পর হঠাৎ করে ঘুমের ঘোরে আমজাদ ভাই মারা যায়। তার লাশ দেখতে ফ্যাকাশে, মনে হচ্ছিল যে তার শরীর থেকে সমস্ত রক্ত কেউ শুষে নিয়েছে। এরপর আর কোনো ঘটনা ঘটেনি।